হ্যাঁ, তোমরা এটা দেখতে পাচ্ছ ইমানসিপেশন? জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। তো হ্যাবারমাসের থিওরির মূল বিষয়টা হলো অ্যাকচুয়ালি ইমানসিপেশন, যেটাকে আমরা বাংলায় বলি মুক্তি। এখন এখন বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে সলিউশনের জায়গাটা, গোলের জায়গাটাকে নির্ধারণ করেছে। যেমন কারো কাছে এটাকে বলে রেশনাল ক্যাপিটালিজম। রেশনাল ক্যাপিটালিজম, establishment of rational capitalism is the goal of human society. এই কথাটা হলো, তোমরা কি বলতে পারবে এই কথাটা কার? স্যার ম্যাক্স ওয়েবারের। গুড। তোমার নাম কি? স্যার আমার নাম স্বর্ণালী। হ্যাঁ স্যার স্বর্ণালী খানম। স্বর্ণালিকা, গুড। আচ্ছা, তারপরে ম্যাক্স ওয়েবার এই বিষয়টা তুলে ধরেছেন যে ক্যাপিটালিজমকে কিভাবে রেশনাল করা যায়, পুঁজিবাদী কাঠামোকে। তার বিপরীতে পুঁজিবাদের পতন চেয়েছিলেন কার্ল মার্কস, এবং কার্ল মার্কস বলেছিলেন যে এক্সপ্লয়টেশন বা লেবার এক্সপ্লয়টেশন থেকে যদি বুর্জোয়াদের হাত থেকে লেবার এক্সপ্লয়টেশন যদি সলভ করা যায় এবং সেখানে যদি ওয়ার্কারদের বা প্রোলেটারিয়েটদের তোমার ডমিনেশন এনশিওর করা যায়, তাহলে সেখানে একটা ইকুয়াল সোসাইটি তৈরি হবে, ইকুয়ালিটি আসবে, যেটার নাম দিয়েছেন সোশ্যালিজম। তাহলে কেউ চেয়েছিলেন ন্যাশনাল ক্যাপিটালিজম, কেউ চেয়েছিলেন সোশ্যালিজম, কেউ চেয়েছিলেন এটাকে বলে তোমার মোরাল ইন্ডিভিজুয়ালিজম। তো মোরাল ইন্ডিভিজুয়ালিজমের ধারণা দিয়েছিলেন ইমানুয়েল ডুরখেইম। তো এইভাবে কিন্তু তোমার তাত্ত্বিকরা বিভিন্ন-ভাবে কিন্তু সমাজকে কিভাবে একটা ভালো পর্যায়ে আনা যায় এই ধরনের তত্ত্ব হাজির করেছিলেন। হ্যাবারমাস যে তত্ত্ব হাজির করেছিলেন সেখানে তিনি তুলে ধরেছিলেন কি করে ইমানসিপেশন আসবে, মুক্তি কি করে আসবে। সেই জায়গা থেকে তিনি আলোচনা করেছিলেন যে মুক্তিটা অ্যাকচুয়ালি আসবে যদি তোমার সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের মধ্যে কাপলিং করা যায়। রিকাপলিং। রিকাপলিং মানেটা হচ্ছে যে একীভূত করা। তো সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের একীভূতকরণ, ঠিক আছে, সমন্বিতকরণ প্রক্রিয়া। সমন্বিতকরণ করলেই কিন্তু ইমানসিপেশন আসবে বা মুক্তি আসবে। তাহলে এর মানে শুধু শোষণ থেকেই মানুষকে মুক্তি দিলেই হবে না। মুক্তি আসতে হলে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের মধ্যে যে সমন্বয়, এটা কিন্তু আনতে হবে। তো তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে লাইফ ওয়ার্ল্ড বলতে তোমরা কি বুঝো? লাইফ ওয়ার্ল্ড বলতে কি বুঝো, এটা কি তোমরা কেউ বলতে পারবে? কে বলতে পারবে? লাইফ ওয়ার্ড স্যার, লাইফ ওয়ার্ডের ভেতরে স্যার 3টা কম্পোনেন্ট জড়িয়ে থাকে। সেগুলো হচ্ছে কালচারাল রিইনফোর্সমেন্ট, সোশ্যাল ইন্টিগ্রেশন, পার্সোনালিটি। আর এইগুলা মানে না, তোমাকে বইয়ের ভাষায় বলতে হবে তা না, তোমাকে বুঝের ভাষায় বলতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তোমাকে আমি স্টপ শেয়ার দিয়ে আবার আসি।
আমার কথাটা হলো যে যে লাইফ ওয়ার্ল্ড বলতে তুমি কি বুঝো, আরেকটা হলো সিস্টেম বলতে কি বুঝো, তাই না? তোমরা কেউ কি এটা ক্লিয়ার করে বলতে পারবে যে লাইফ ওয়ার্ল্ড বলতে কি বুঝো? স্যার আপনি বলেছিলেন যে স্যার সিস্টেমটা হচ্ছে এটা কনটেক্সচুয়াল ব্যাপার, আর কমিউনিকেটিভ অ্যাকশনের ক্ষেত্রে কমিউনিকেটিভ অ্যাকশনটা আসলে কাজ করে হচ্ছে লাইফ ওয়ার্ডের ভেতরে। হুম। আর ইসে ল্যাঙ্গুয়েজ শেয়ারিং এর মাধ্যমে আসলে আমরা যেমন পরস্পরের ধারণাটা বুঝি, এই এই বিষয়গুলো কমিউনিকেটিভ অ্যাকশন বিষয়টা কাজ করবে লাইফ ওয়ার্ডের ভেতরে, কিন্তু সিস্টেম যে প্রসেসটা সেটা হচ্ছে কনটেক্সচুয়াল। লাইফ ওয়ার্ল্ডটা কি স্যার স্যার জিনিসটা? লাইফ ওয়ার্ল্ডটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার, মানে ইন্টারনাল, আর সিস্টেমটা হচ্ছে এক্সটেরিয়র সোর্স। ইন্টারনাল মানে কি? স্যার লাইফ ওয়ার্ল্ড বলা যায় পার্সোনাল লাইফ, আমার ইকোনমিক, আমার চাকরি বাকরি, এইসব বাদ দিয়ে, মানে প্রফেশনাল লাইফ বাদ দিয়ে আমার পার্সোনাল লাইফকে আমি লাইফ ওয়ার্ল্ড বলতে পারি। আর প্রফেশনাল লাইফকে বলা যায় সিস্টেম ওয়ার্ল্ড, যেখানে আমি আমার টাকা পয়সা আয় করব বা বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ এগুলা। তোমার নাম কি আরাফাত না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তোমারটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হলো। আচ্ছা, ঠিক আছে, আমি আগে বিষয়টা ক্লিয়ার করি, তারপর আবার কোশ্চেন অ্যান্সারিং এর সেশনে যাব। তো হ্যাবারমাসের কথাটা হলো যে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের মধ্যে যে কম্বিনেশন, হ্যাঁ, এই জায়গাটাকে কম্বিনেশন যদি আনা যায় তাহলে ইমানসিপেশন আসবে। এর জন্য কি দরকার? এর জন্য দরকার কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হলো রেশনাল কমিউনিকেশন। তো রেশনাল কমিউনিকেশনের জায়গাটা আলোচনা করতে গিয়ে হ্যাবারমাস আলোচনা করলেন যে কমিউনিকেটিভ এথিক। কমিউনিকেটিভ এথিক যদি মানুষের মধ্যে তৈরি হয়, তখন কিন্তু লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের মধ্যে যে একটা কম্বিনেশন, হ্যাঁ, এটা কিন্তু সৃষ্টি করা যাবে। কেননা হ্যাবারমাস কি প্রবলেমটা লক্ষ্য করেছিলেন যে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের মধ্যে একটা কি তৈরি হয়ে গেছে, দূরত্ব তৈরি হয়ে গেছে। তো লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমটা হলো, লাইফ ওয়ার্ল্ডের বিষয়টাই হলো যে মানুষের, এটাকে বলে ইনফরমাল, একটা হলো ফরমাল। তো ফরমাল মানে আমরা যেটাকে বলি সিস্টেম। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হলো ফরমাল স্ট্রাকচার। ফরমাল স্ট্রাকচার মানে কি? যেমন ধরো ব্যুরোক্রেসি। তুমি ধরো ব্যুরোক্রেসি এর মধ্যে তুমি একটা ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনে যখন জব করো, তখন তোমাকে রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। সেই রুলস ও রেগুলেশন এটা আগে থেকেই এস্টাবলিশড করা, এবং প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি কাঠামো, হ্যাঁ, রেগুলেশন, এগুলো তোমাকে মানতে হয়, এবং দ্যাট ইজ দ্য সিস্টেম। এর মানে তুমি যখন জব করছো তখন তুমি কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে গেছো, ঠিক আছে? আবার ধরো তুমি যেমন ধরো তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, তোমাকে কিন্তু কিসের মধ্যে থাকতে হয়? সিস্টেমের মধ্যে থাকতে হয়। সিস্টেমটা কি? তোমাকে লেখাপড়া করতে হবে, সময় মতো ক্লাস করতে হবে, তোমার পরীক্ষা দিতে হবে, তোমাকে রেজাল্ট এনশিওর করতে হবে, একটা সুনির্দিষ্ট রেজাল্ট আছে, সেই রেজাল্টটা তোমার অ্যাকোয়ার করতে হবে। তারপরে তোমাকে তোমার যে বাৎসরিক প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা স্পেসে যে তোমার পেমেন্ট করতে হয়, হ্যাঁ, এর মানে তোমার একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনস, হ্যাঁ, তোমার এটা অফিসিয়ালি এস্টাবলিশ থাকে, সেই জায়গাটা তোমাকে মানতে হয়। তাহলে তুমি যখন অফিসিয়াল অথবা একটা কাঠামোগত, যেমন ধরো তুমি যখন কাঠামোগত অবস্থানে, মানে এটা বলে এক্সটার্নাল, মানে হচ্ছে যেটা তোমার এস্টাবলিশ রুলস এন্ড রেগুলেশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, অফিসিয়াল, সেগুলো যখন মেনে নাও, সেগুলো হলো সিস্টেম। আর লাইফ ওয়ার্ল্ডটা হলো, তোমাকে একটা সহজ উদাহরণ দেই। লাইফ ওয়ার্ল্ডটা কেমন? যেমন একজন কৃষক, একজন কৃষক কি করছে? সে চাষাবাদ করছে। তো চাষাবাদ করেছে, এখন সে চাষাবাদ করতে গিয়ে তাকে কি করতে হয়? তাকে তোমার ফলের বীজ বপন করতে হয় সময় মতো, তারপরে তোমার ফসল হলে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, সেটা টেক কেয়ার করতে হয়, এবং সেটাকে ঘরে আনতে হয়, সেটাকে বাজারে বিক্রি করতে হয়। এই যে, এবং এটার জন্য সে আবার কয়েকজনের সাথে ইন্টারেক্টেড হয়, লেবার সাপোর্টের জন্য, বাজারে বিক্রি করার জন্য।
এই যে সে ইন্টারেক্টেড হচ্ছে পারস্পরিক ভাবে, এটার মধ্যে একটা ফর্মাল কোনো স্ট্রাকচার নাই, ঠিক আছে? দ্যাট ইজ দ্য লাইফ ওয়ার্ল্ড। এর মানে লাইফ ওয়ার্ল্ডটা হলো তোমার ইন্ডিভিজুয়াল এবং ইনফর্মাল, হ্যাঁ, এটাকে বলে ইনফর্মাল লাইফ, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইনফর্মাল লাইফ। সেখানে কি থাকে? কমিউনিকেশন থাকে। সেখানে তুমি সে কমিউনিকেটিভ অ্যাকশনের ভিতর তাকে থাকতে হয়, ঠিক আছে? দ্যাট ইজ দ্য লাইফ ওয়ার্ল্ড। কিন্তু এই কৃষককে আবার সিস্টেমের মধ্যে পড়ে যায়। কিভাবে পড়ে যায়? তার এখন ইনভেস্টমেন্টের জন্য, এগ্রিকালচারাল ইনভেস্টমেন্টের জন্য, চাষাবাদের জন্য তার লোন দরকার। সে কি করবে? ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে লোন আনবে এবং সেই লোনটা তাকে কিস্তি অনুযায়ী শোধ করতে হয়, হ্যাঁ, অথবা তাকে একটা সুনির্দিষ্ট ইন্টারেস্টের মেনে, তারপরে তোমার সুদ ব্যবস্থা অথবা ব্যাংকিং সেক্টরে যে রুলস রেগুলেশন নিয়ম কানুন মেনে তাকে চলতে হয়। এর মানে তখন সে সিস্টেমটা মেনে নিল। তাহলে লাইফ ওয়ার্ল্ড হলো ইনফর্মাল, আমরা বললি ফর্মাল হলো তোমার কি? সিস্টেম। এখন এই লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমকে যদি একীভূত করা না হয়, হ্যাঁ, এর মানে ডায়ালেকটিক্যাল করা না হয়, ডায়ালেকটিক, হ্যাবারমাসের কথা হলে এখন ডায়ালেকটিক অবস্থায় আছে। ডায়ালেকটিক্যাল মানে দ্বান্দ্বিক অবস্থায়। যেমন ধরো কৃষক ব্যাংক থেকে লোন নিচ্ছে, তাকে ইন্টারেস্ট বেশি শোধ করতে হচ্ছে এবং এতে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয় যে কৃষক যদি লসের মধ্যেও পড়ে তাকেও লোন শোধ করতে হবে এবং তাকে বেশি ইন্টারেস্টে সুদ দিতে, মানে ইন্টারেস্টে তাকে লোন নিতে হয় এবং সেই লোন শোধ করতে হয়। তখন সে কি করে? সে তার লাইফ ওয়ার্ল্ডটা কিসের? সিস্টেম দ্বারা রেগুলেটেড হয়, সিস্টেম নিয়ন্ত্রণ করে। তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি, মানে যে কৃষক বা লোন নিয়েছে, সেই কৃষককে তোমার যদি লোনটা শোধ করতে না পারে কৃষক, তাহলে অনেকে দেখবে যে ওরা এসে ঘর বাড়ি নিয়ে গেছে, গরু ছাগল নিয়ে গেছে, হ্যাঁ। এর মানেটা হচ্ছে দে আর বিকামিং ভালনারেবল। এর মানে যে সিস্টেমটা লাইফ ওয়ার্ল্ডের উপর কি করছে? ডমিনেশন করছে, সিস্টেম লাইফ ওয়ার্ল্ডের উপর আধিপত্য বিস্তার করছে। কিন্তু হ্যাবারমাস বলছেন যে আগের আধুনিকতার আগে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেম এইভাবে আলাদা ছিল না, একীভূত ছিল। এখন কি হয়ে গেছে? মডার্নিটিতে এসে সিস্টেম লাইফ ওয়ার্ল্ড থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে লাইফ ওয়ার্ল্ড কি করছে? লাইফ ওয়ার্ল্ড নিয়ন্ত্রিত হয়ে গেছে, লাইফ ওয়ার্ল্ড কলোনাইজড হয়ে গেছে। এই জায়গা থেকে মুক্তি দরকার। তাহলে সিস্টেম থেকে লাইফ ওয়ার্ল্ডকে মুক্ত করতে হবে। যেমন আমরা বলি না যে ব্রিটিশ শাসন থেকে আমরা মুক্তি চাই, পাকিস্তানি শাসন থেকে আমরা মুক্তি চাই, হ্যাঁ, স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্তি চাই। ঠিক তেমনি হ্যাবারমাস বলছে সিস্টেমের স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্তি চাই। উনি স্বৈরাচারী শব্দটা বলে নাই, ওনার কথাটা হলো এখানে একটা সিস্টেম কলোনাইজ করে রেখেছে আমাদেরকে। তাহলে সিস্টেম যে আমাদেরকে কলোনাইজ করে রেখেছে, সেই জায়গা থেকে আমাদের মুক্তির জন্য কি দরকার? কমিউনিকেটিভ এথিক চালু করতে হবে। এই জন্য আমি তোমাদের আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি এবং সেখানে তুমি দেখো কি হ্যাবারমাসের কথাটা হলো যে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেমের মধ্যে যে কাপলিং, হ্যাঁ, মানে আমি এর আগে বলেছি বন্ধন ব্যবস্থা, হ্যাঁ, বৈবাহিক বন্ধনের মতো যে একত্রে বসবাস করার অবস্থা, কাপলিং করতে হলে কমিউনিকেটিভ এথিক এস্টাবলিশ করতে হবে। এই কমিউনিকেটিভ এথিকটা ইউটিলিটেরিয়ান এথিক এবং ফর্মালিস্টিক এথিক থেকে আলাদা, ভিন্ন। যেমন ফর্মালিস্টিক এথিকের কথা কে বলেছেন? ফর্মালিস্টিক এথিকের কথা বলেছেন তোমার কান্টের যে ফিলোসফি, কান্টের ফিলোসফিতে ইমানুয়েল কান্ট কি বলেছিলেন? যে ফর্মালিস্টিক এথিক কি করতে পারে? ইউনিভার্সাল লাইফ তোমার বিল্ড আপ করতে পারে। তো ফর্মালিস্টিক এথিক মানে কি? ফর্মালিস্টিক এথিক মানে হচ্ছে আমরা যেমন বলি যে অফিসে যদি কোনো দুর্নীতি করে, হ্যাঁ, তাকে পানিশমেন্ট পেতে হবে, ফর্মালিস্টিক এথিক। সে যদি টাইমলি সময় মতো কাজ না করে, তাকে কি করতে হবে? শাস্তি পেতে হবে। অথবা আমরা বলি ফর্মালিস্টিক এথিক, সময় মতো যদি সে ঘরে না আসে, সময় মতো যদি না আসে, তাহলে তাকে কি করতে হবে? তোমার সময় মতো যদি না আসে তাহলে তাকে তোমার ফাইন দিতে হবে। এবং তুমি দেখো যে যারা ইয়ার মধ্যে গার্মেন্ট সেক্টরের মধ্যে আছে, তারা তোমার কি করছে? তাদের টাইম মেনটেন করতে হয়।
যখন টাইম যদি মেনটেন না করে তাহলে তাদেরকে একটা পানিশমেন্ট তাদের পেতে হয় বিভিন্ন রকম। এখন এই যে ফর্মালিস্টিক এথিক, যেমন ধরো কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, তখন তাকে রুলস আছে, রেগুলেশন আছে, তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য তাকে শাস্তি পেতে হয়। দ্যাট ইজ ফর্মালিস্টিক এথিক। হাবারমাস বলছেন দিস ফর্মালিস্টিক এথিক, দিস ফর্মালিস্টিক এথিক ক্যান নট বি সলিউশন ফর ইমানসিপেশন। কেন? কারণটা হলো এখানে এক ধরনের রিপ্রেশন কাজ করে, এখানে কমিউনিকেটিভ আন্ডারস্ট্যান্ডিং আসে না, এখানে তোমার কনসেনসাস বিল্ড আপ হয় না, হারমোনিয়াস ফিলিংস এখানে কাজ করে না। ফলে ফর্মালিস্টিক এথিকটাকে মানুষকে রিপ্রেস করে। যেমন ফ্রয়েডিয়ান জায়গা থেকে যে ফর্মাল যে ইউনিভার্সাল রুলস রেগুলেশন এগুলো মানুষ মানতে চায় না, এগুলো মানলে কি হবে, তোমার সে সাইকোলজিক্যালি রিপ্রেসড হয়। তাহলে ফর্মালিস্টিক এথিক যদি মানে তাহলে মানুষের ভিতরে সাইকোলজিক্যাল ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। যেমন কিন্তু বলছে যে হাবারমাস বলছে তাহলে কমিউনিকেটিভ এথিক থাকতে হবে। কমিউনিকেটিভ এথিক মানিতে হচ্ছে যে ইন্টারাকশন, যে আমরা পারস্পরিক ডিসকাস করব, আলোচনা করব, পাবলিক স্পেস তৈরি করব, ডায়ালগ হবে, ডিসকাশন হবে, আর্গুমেন্ট হবে, এবং সেই ডায়ালগ, ডিসকাশন, আর্গুমেন্ট, ইন্টারাকশন, কমিউনিকেশন থাকবে লাইফ ওয়ার্ল্ডের মধ্যে। এবং এই কমিউনিকেশনের মধ্যে কি হবে, এই কমিউনিকেশনটাই একটা এথিক তৈরি করবে। সেই এথিকটা কি? সেই এথিকটা হলো কেউ কারো উপর ডমিনেট করবে না, কেউ কারো উপর প্রভাব বিস্তার করবে না, তোমার প্রভাব বিস্তারের মানসিকতা থাকবে না, এবং থাকবে কনসেনসাস বিল্ড আপের মানসিকতা। তাহলে কথা ল্যাঙ্গুয়েজ শেয়ারিং এর মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে কনসেনসাস বিল্ড আপ করবে, যে আমরা পারস্পরিক একটা সমঝোতায় আসবো। এই সমঝোতা কি করবে? সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের মধ্যে একটা সুসমন্বয় তৈরি করবে, সুসম্পর্ক তৈরি করবে। তাহলে মানুষের যে লাইফ ওয়ার্ল্ড এবং সিস্টেম, এটার মধ্যে সুসম্পর্ক তৈরি করা, এটার জন্য দরকার কমিউনিটি এথিক। এটা ইউটিলিটেরিয়ান এথিক দিয়ে হবে না, ফর্মালিস্টিক এথিক দিয়ে হবে না। ইউটিলিটেরিয়ান এথিকটা কি? যেমন ইউটিলিটেরিয়ান এথিকটা হলো যে বেভারিয়ান জায়গা থেকে, যে ইউটিলিটেরিয়ান এথিক, যে প্রফিট ম্যাক্সিমাইজিং এটা হলো আমার এথিক। আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রফিট ম্যাক্সিমাইজিং এর জন্য আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আমার ম্যাটেরিয়াল গেইনিং এর জন্য আমাকে কি করতে হবে? আমার নলেজ থাকতে হবে, প্ল্যান থাকতে হবে, পলিসি থাকতে হবে, এবং সেখানে আমাকে কি করতে হবে? আমাকে অনেস্ট থাকতে হবে, অথবা আমাকে ফেয়ার থাকতে হবে। আমার প্রফিট ম্যাক্সিমাইজ, যেমন ধরো যদি অনেক ব্যবসায়ী দেখবে অনেস্ট মনে হয়, তোমার দেখবে অনেস্ট, সে অনেস্ট কেন? সে বলছে যে আমি যদি অনেস্ট হই তাহলে কি হবে, আমার প্রতি কনজিউমারদের মধ্যে একটা কি তৈরি হবে, কনজিউমার আমাকে বিলিভ করবে এবং ট্রাস্ট করবে, সে ট্রাস্টের কারণে আমার পণ্য বেশি বিক্রি হবে। ফলে তার ভিতরে কাজ করলে ইউটিলিটেরিয়ান এথিক। তখন বলছি ইউটিলিটেরিয়ান এথিক, ফর্মালিস্টিক এথিক, এগুলো থেকে সরে এসে তার চেয়ে মোর ডেভেলপ হলো কমিউনিকেটিভ এথিক। এই কমিউনিকেটিভ এথিক না হলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, পাবলিক স্পেস তৈরি করা এবং পারস্পরিক ইন্টারাকশন করা, এবং এর মানে ওপেন স্পেস তৈরি করা, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, যেখানে কেউ কাউকে হার্ট করবে না। তো যেমন ফ্রান্সে বলছে এটা মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেখানে কি করেছে? হার্ট করেছে। এখন ফ্রান্সে যে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে যে তোমার কি করা হচ্ছে, যে যাদেরকে পর মনে করা হয় তাদের বিশ্বাসের মধ্যে আঘাত করা হয়েছে। ফলে এটার মধ্যে কি হয়, এখানে ন্যাশনাল কমিউনিকেশন কাজ করে না। কেন? কারণ এখানে হার্ট করা হয়, আঘাত করা হয়। তাহলে আঘাতের মাধ্যমে তো কনসেনসাস আসবে না। তাহলে কনসেনসাস আসবে কিভাবে? তোমার কমিউনিকেটিভ এথিক, এর মানে তারা কমিউনিকেটিভ এথিকটা মানে নাই। ঠিক আছে? তুমি দেখবে যে অনেক সময় ফ্যামিলির মধ্যে একজনকে শাসন করছে, একজনকে ধমক দিচ্ছে, এগুলো কিন্তু কমিউনিকেটিভ এথিক না। তাহলে কমিউনিকেটিভ এথিকের মধ্যে কি থাকবে? কনসেনসাসে পৌঁছার একটা মানসিকতা থাকবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, দূরত্ব নয়, কাছে আসার মানসিকতা থাকবে, সিম্প্যাথেটিক রিলেশন থাকবে, সিম্প্যাথেটিক ফিলিং থাকবে। ফলে কি হবে? তোমার কমিউনিকেটিভ এথিকটা এস্টাবলিশ হবে। আর কমিউনিকেটিভ এথিক যত বেশি এস্টাবলিশ করা যাবে, ততই বেশি তোমার সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের মধ্যে সুসম্পর্ক তৈরি করা যাবে, সমন্বয় তৈরি করা যাবে। সেই জায়গা আপনি বলেছিলেন থেরাপিউটিক রিলেশনের কথা, স্যার সেই জিনিসটা কি এখানে চলে আসবে? হ্যাঁ, এবং থেরাপিউটিক রিলেশন এটা হলো তোমার ন্যাশনাল কমিউনিটিভ অ্যাকশনের পার্ট।
এবং সেই ক্ষেত্রে এটাও কিন্তু কমিউনিটিভ এথিকের একটা অংশ। সেটা হলো এটা একটা এথিক, যে থেরাপিউটিক রিলেশন। তো এই জায়গা থেকে তখন কমিউনিটিভ এথিকের মাধ্যমে আমরা কি করতে পারবো, কাপলিং করতে পারবো সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের মধ্যে। এর ফলে একটা সমাজের মধ্যে একটা কমিউনাল লাইফ থাকবে এবং সেখানে ইমানসিপেশন তৈরি হবে। সিস্টেম থাকবে না সেটা কিন্তু বলে নাই, হ্যাঁ সিস্টেম থাকবে, এটা হ্যাবারমাস কিন্তু বলে নাই যে সিস্টেম থাকবে না, সিস্টেম থাকবে। হ্যাঁ, যেমন ক্যাপিটালিজমের পতন হয়ে সোশ্যালিজম আসবে সেটাও না, এটা কি হবে, সিস্টেম থাকবে, কিন্তু সিস্টেমের মধ্যে লাইফ ওয়ার্ল্ডের মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে গেছে এবং দান্দিকতা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, যেমন মার্কসের ভাষায় ক্লাসের মধ্যে দ্বন্দ্ব, আর হ্যাবারমাসের ভাষায় দ্বন্দ্ব হলো সিস্টেমের সাথে লাইফ ওয়ার্ল্ড। এই দ্বন্দ্বটাকে যদি মিটিয়ে ফেলা যায় তাহলে একটা মুক্তি, একটা একটা তোমার হারমোনিয়াস একটা সোসাইটি তৈরি হবে, সোশ্যাল ইকুইলিব্রিয়াম আসবে, সমাজের মধ্যে ভারসাম্য আসবে। হ্যাঁ, তখন মানুষের মধ্যে একটা মুক্তির একটা কাঠামো আমরা নির্মাণ করতে পারবো। তো এই জায়গা থেকে হ্যাবারমাস তখন ইমানসিপেশনের থিওরিটাকে তোমার দাঁড় করিয়েছিলেন। তো আমি এবার তোমাদের কাছ থেকে আমি ইয়ে করবো, কোশ্চেন এবং অ্যান্সারিং এর জায়গায় যাব, যে তোমরা কেউ কোশ্চেন করো যে এই যে তোমার প্রথম থেকে আমি যে ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, তোমার এটাকে বলে হ্যাবারমাসের মার্কস বেবারের সাথে কম্পারিজন, কমিউনিটিভ অ্যাকশন প্রসেস, কমিউনিটিভ অ্যাকশন থিওরি, হ্যাঁ, তারপরে দেখবে ফ্যাক্টরস অফ কমিউনিটিভ অ্যাকশন, তারপরে আইডিয়াল স্পিচ সিচুয়েশন, থিওরি অফ সিস্টেম এন্ড লাইফ ওয়ার্ল্ড, হ্যাঁ, থিওরি অফ ক্রাইসিস উইদিন ক্যাপিটালিজম, হ্যাঁ, এবং এখানে লেজিটিমেশন ক্রাইসিস এন্ড স্টেট, এবং এখানে যে থিওরিমস অফ ইকোনমিক ক্রাইসিস, রেশনালিটি ক্রাইসিস, লেজিটিমেশন ক্রাইসিস, মোটিভেশন ক্রাইসিস, এবং তারপর ইমানসিপেশন। এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন যেখানে যেখানে বোঝার প্রয়োজন মনে করো সে কোশ্চেন করো, এবং নাম বলে প্রশ্ন করো, আর আমিও তোমাদের প্রশ্ন করব, তোমাদের মধ্যে যে অ্যান্সার করবে আমি তার নাম লিখে রাখবো। ঠিক আছে, বলো। টেবিলের ক্লাস 2 তে একজন, হ্যাঁ স্যার সাদিয়া বলছি স্যার, ক্লাস 2 এর বক্স যেটা আছে স্যার ওখানে একটু যাবেন কষ্ট করে, থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন ক্লাস 2, হ্যাঁ থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন, হ্যাঁ বলো। জি স্যার। স্যার এখানে ইন্টারঅ্যাকশন এবং টাইপস অফ স্টাডিজ এর এখানে বলা আছে যে হিস্টোরিক্যাল হারমনি ডিসিপ্লিন, এখানে স্যার আসলে কি বোঝা হচ্ছে এটা স্যার একটু ক্লিয়ার করতে হবে, আমরা আসলে ক্লিয়ার না। হ্যাঁ বুঝতে পারছি, হিস্টোরিক্যাল হারমেনিউটিক ডিসিপ্লিন। তো এই জায়গাটা তোমার যে ডোমেইনের সাথে যুক্ত সেটা হলো ইন্টারঅ্যাকশন। সেখানে আমরা যদি বলি হারমেনিউটিক ডিসিপ্লিনটা কি, হারমেনিউটিক ডিসিপ্লিনের আইডিয়াটা আমরা অ্যান্থনি গিডেন্স থেকেও পাই। সেটা হলো হারমোনিয়েটিক যে এটা একটা এই বিষয়টা জ্ঞানের সাথে নলেজের সাথে যুক্ত। যেমন এটাকে ইন্টারলিঙ্ক করেছেন হ্যাবারমাস হিউম্যানিস্টিক নলেজের সাথে বা প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের সাথে। এখন দেখো প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের সাথে কিভাবে হারমেনিউটিক যুক্ত। হারমেনিউটিক মানে কি, হারমেনিউটিক মানেটা হচ্ছে নলেজ স্থির থাকে না, নলেজ ইজ নট ফিক্সড। হারমেনিউটিক মানে হচ্ছে নলেজ ইজ নট ফিক্সড, knowledge is reproducing from another knowledge from another context. যেমন ধরো আমি হারমেনিউটিক ডিসিপ্লিনটাকে বা হারমেনিউটিক স্ট্রাকচারটাকে আমি যদি বুঝার চেষ্টা করি তাহলে বুঝবে যে তুমি যদি ধরো তুমি কি করেছো, তোমার একটা নলেজ হয়েছে, কি নলেজ হয়েছে, তুমি মিডিয়া দেখেছো, তুমি মডার্নিটি সম্পর্কে ধারণা এসেছে, হ্যাঁ, তারপরে তোমার মধ্যে একটা নলেজ এসেছে যে লাভ, এটাকে বলে লাভ রিলেশন, হ্যাঁ, এটা কি করতে পারে, এটা মানুষের মধ্যে ফিলিং অফ, এটাকে বলে ফিলিং অফ সেলফ আইডেন্টিটি, এটা তৈরি করতে পারে, হ্যাঁ, যেটা অ্যান্থনি গিডেন্স বলেছেন। হ্যাঁ, তারপরে ধরো লাভ রিলেশনের মধ্যে মানুষ যুক্ত হলে মানুষ একটা ফিলিং অফ ফ্রিডম মানুষের মধ্যে কাজ করে, ফলে লাভ রিলেশনে মানুষ যদি জড়িয়ে পড়ে বা লাভ রিলেশন এটা মানুষকে ট্রেডিশন থেকে মুক্ত করে এবং মডার্ন করে, এবং এর সাথে একটা হ্যাপিনেসের একটা সম্পর্ক আছে। ধরো এই বিষয়টা, এই নলেজটা তুমি জেনেছো, জানার পরে এই নলেজটাকে তুমি অ্যাপ্লাই করবে, করার পরে তুমি লাভ রিলেশনে গেলে, যাওয়ার পরে তারপরে একটা পর্যায়ে হয় লাভ রিলেশনে
কারো টিকতে পারে, আবার কেউ আবার ফ্যামিলি স্ট্রাকচারে যেতে পারে, তার ম্যারিটাল রিলেশনশিপ হলো। একটা পর্যায়ে এসে দেখলো যে যারা লাভ রিলেশনের ফলে দেখা গেল যে লাভ রিলেশন করেছে হ্যাপিনেসের জন্য, কিন্তু তারা হ্যাপি হচ্ছে না। তখন সে দেখছে যে না, এখানে তো এই লাভ রিলেশন তো আসলে লাভ তো সাস্টেইন করে না। কারণ ফ্যামিলির বিফোর ম্যারেজ এন্ড আফটার ম্যারেজ তুমি দেখছো, তোমার এক্সপিরিয়েন্স থেকে দেখছো যে বিফোর ম্যারেজ দ্য প্র্যাকটিস অফ লাভ এন্ড আফটার ম্যারেজ দ্য প্র্যাকটিস অফ লাভ ইজ ডিফারেন্ট। তখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভিতরে তখন ওই যে তুমি তখন দেখছো যে হয়তোবা দেখা যায় কেউ কাউকে ভ্যালু দিচ্ছে না, দুইজনই সমবয়সী, অথবা কেউ কাউকে দাম দিচ্ছে না, বা কেউ কারো উপর তোমার কেয়ারিং হচ্ছে না, এরকম হতে পারে। তখন তুমি আবার বলছো না, লাভ রিলেশন করাটাই ভুল হয়েছে, আসলে অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো। এই যে তোমার দেখা যায় নলেজ, তোমার কি হয়েছে, আগে একটা নলেজ ছিল, এক্সপিরিয়েন্স থেকে আরেকটা নলেজ হয়েছে, তখন তুমি আবার আরেকজনকে বলছো শোনো আমি ভাবছি লাভ রিলেশনটা ভালো, কিন্তু আসলে এত ভালো না, আসলে এটার মধ্যে অনেক প্রবলেম আছে। তাহলে তোমার নলেজ কি হচ্ছে, এক জায়গায় স্থির থাকে না, নলেজটা হারমোনিটিক হচ্ছে, রিপ্রোডিউস হচ্ছে। তাহলে নলেজ থেকে তোর অ্যাকশন আসে, অ্যাকশন থেকে এক্সপিরিয়েন্স তৈরি হয়, সেই এক্সপিরিয়েন্স থেকে আবার নলেজ আসে, এবং এটা চেঞ্জেবল। এর মানে নলেজ এক জায়গায় স্থির থাকে না, কিন্তু মানুষ প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট থেকে এই নলেজটা গেইন করে, এবং মানুষ মিউচুয়াল ইন্টারাকশনের মধ্যে থাকে, এবং সেই মিউচুয়াল ইন্টারাকশনের মধ্যে নলেজ থাকে, এবং সেই মিউচুয়াল ইন্টারাকশন থেকে যে তারা অ্যাকশনে যাচ্ছে, সেই অ্যাকশন থেকেও নলেজ আসে। এইভাবে কিন্তু নলেজ রিপ্রোডিউস হচ্ছে, দ্যাট ইজ হারমোনিয়েটিক। ঠিক আছে? জি স্যার। এবার আর কার কোনো প্রশ্ন? ইয়েস স্যার, শারমিন সুলতানা। হ্যাঁ শারমিন বলো। স্যার ক্লাস 1 এ আমার প্রশ্ন আছে। ওখানে যে ওখানে একটু যান। ক্লাস কত? ক্লাস 1 স্যার। আচ্ছা হ্যাঁ বলো। স্যার এখানে যে প্রোটেস্ট্যান্ট ইথিকের কথা বলা হয়েছে, বেসিক অফ স্ট্রাকচারে ম্যাক্স ওয়েবার এখানে প্রোটেস্ট্যান্ট ইথিকের কথা বলছেন। এখানে স্ট্রাকচারের সাথে আমি যেমন লেবার নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারছি, কিন্তু প্রোটেস্ট্যান্ট ইথিকটা ওইভাবে বুঝতে পারি না। হ্যাঁ প্রশ্নটা কি স্যার? এখানে প্রোটেস্ট্যান্ট ইথিক যে বলছে, ওইখানে এই জিনিসটা ম্যাক্স ওয়েবার কিভাবে ব্যাখ্যা করছে আমি বুঝি নাই। বেসিক স্ট্রাকচার অফ যেখানে বলা হয়েছে, ওখানে প্রোটেস্ট্যান্ট ইথিকটা কি বোঝাচ্ছে? তুমি বলতে চাচ্ছ যে প্রোটেস্ট্যান্ট এথিক বলতে কি বোঝানো হয়েছে, এই তো? ইয়েস স্যার। হ্যাঁ, বেবার প্রোটেস্ট্যান্ট এথিক বলতে বুঝিয়েছিলেন যে তোমার এটাকে বলে ক্যালভিনিজম। ক্যালভিনিজমের ধারণাটাই হলো প্রোটেস্ট্যান্ট এথিক। তো ক্যালভিনিজমের ধারণাটা কি? এটা হলো ক্যাথলিসিজম থেকে, মানে রিফর্ম হয়ে, ক্যাথলিসিজমকে রিফর্ম করে তোমার ক্যালভিনিজম এসেছে। তো যেমন ধরো তোমরা যদি অন্যান্য রিলিজিয়নের কথা বলো, যেমন ইসলাম ধর্মের কথা বলো, ইসলাম ধর্মের মধ্যে দেখবে যে তোমার ইসলাম ধর্মের মধ্যে দেখবে অনেকগুলো ডিভিশন আছে। হ্যাঁ, যেমন ধরো কেউ বলছে যে সুফিজমের মধ্যে চলে আসছে, কেউ বলছে যে ইবাদত বন্দেগী করব, হ্যাঁ আমার এত সোশ্যাল অ্যাক্টিভিটিস এর এত প্রয়োজন নেই। আবার কেউ বলছে না, শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকবে। এর মানে হচ্ছে যে মানুষের ক্যাথলিসিজমটা হলো যে টেক্সচুয়াল, যে মানে বাইবেলের যে টেক্সচুয়াল ধারণা। আর ক্যালভিনিজম বলছে কি, ক্যালভিনিজম একটা এটাকে বলে আইডিয়া ডেভেলপ করেছে ক্যালভিনিজমে, প্রোটেস্ট্যান্ট এথিকে। সেই আইডিয়াটা হলো তোমার এথিকটা হলো মোস্টলি ইকোনমিক ওরিয়েন্টেড। সেটা কেমন, হার্ড ওয়ার্ক থাকতে হবে, মানুষ হার্ড ওয়ার্ক করবে, মানুষ প্রফিট ম্যাক্সিমাইজ করবে, মানুষ ইকোনমিক গেইনকে গুরুত্ব দিবে, এবং তখন একটা রিলিজিয়াস তোমার কানেকশন দিকে দেখিয়েছে ক্যালভিনিজমে। সেটা হলো যে যদি মানুষ হার্ড ওয়ার্ক করে, ইকোনমিক গেইন করে, এবং এর সাথে গডের সাথে যে একটা ক্লোজ অ্যাটাচমেন্ট তৈরি হয়, এটা হলো ক্যালভিনিজমের ধারণা। তখন ক্যালভিনিজম এই ধারণা যখন দিয়েছে, তখন ম্যাক্স ওয়েবার বলছে এই জায়গাটা পুরাতন ক্যাথলিসিজম থেকে ভিন্ন হয়ে এসছে। যে যেমন পুরাতন ক্যাথলিসিজমে কি বলছে, মানে ক্যাথলিসিজমে কি বলছে, ক্যাথলিসিজমে বাইবেলের ডিরেক্ট কথা হলো যে যারা ধনী তারা বেহেশতে যেতে পারবে।
তখন বলছে যে যারা ধনী তারা বেহেশতে যেতে পারবে না, কিন্তু তার প্রোটেস্ট্যান্টে, সেই আইডিয়ার প্রোটেস্ট্যান্টে ক্যালভিনিজম বলছে না, গড কিন্তু যারা ইকোনমিক্যালি সাকসেস তাদেরকে ফেভার করে। যেমন ধরো তোমরা হিন্দুইজমে যদি দেখো, হিন্দুইজমের মধ্যে তোমার বহু দেব দেবীর পূজা আছে, এর মধ্যে হিন্দুইজমের মধ্যে কি দেখবে, সরস্বতী পূজা আছে, তারপরে কি আছে তোমার এটাকে বলে দুর্গা পূজা আছে, হ্যাঁ লক্ষ্মী পূজা আছে। এখন এটাকে বলে লক্ষ্মী শব্দটা কিসের সাথে যুক্ত? লক্ষ্মী শব্দটা হলো ধন সম্পদের সাথে যুক্ত। তাহলে ধন সম্পদ, যদি ধন সম্পদ বাড়ানোর জন্য লক্ষ্মী দেবীর কি দরকার, আশীর্বাদ দরকার। এই ক্যালভিনিজমে এরকম করে যে তোমার গড কি করে, গড তোমার অ্যাক্টিভ হওয়াকে মানে প্রায়োরিটি দিচ্ছে, মানে গুরুত্ব দিচ্ছে, ইকোনমিক সাকসেসকে গুরুত্ব দিচ্ছে, এবং এর ফলে ইকোনমিক সাকসেস যদি মানুষের মধ্যে আসে তাহলে গড স্যাটিসফাইড হবে। এই জায়গাটা ক্যাপিটালিজমের সাথে যুক্ত বলেই ম্যাক্স ওয়েবার কি করেছেন, প্রোটেস্ট্যান্ট এথিকটাকে ক্যাপিটালিজমের সাথে যুক্ত করেছেন। এবার বুঝতে পেরেছো? হ্যালো শারমিন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা জিনিস হচ্ছে ক্লাস 2 তে আছে কগনিটিভ ইন্টারেস্ট, ওখানে যদি একটু বলতেন স্যার কগনিটিভ ইন্টারেস্টটা। ক্লাস 2? হ্যাঁ, সেখানে এটা না তো স্যার, এটার পরে ক্লাস 2 এর আরেকটা পার্ট ছিল না, কগনিটিভ ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কগনিটিভ ইন্টারেস্ট এখানে কোথায় বুঝো না? জি স্যার, এখানে কগনিটিভ ইন্টারেস্টের পরে মানে এইটা মূলত কি বোঝাচ্ছে? এখানে বলছি যে টেকনিক্যাল ইন্টারেস্ট, প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট এগুলো বুঝছি, কিন্তু কগনিটিভ ইন্টারেস্টের বেসিক জিনিসটা কি মানে আমি নিজে বুঝতেছি, কিন্তু আমি বলতে গেলে দেখা যাচ্ছে কগনিটিভ ইন্টারেস্ট কি এটা আমি ঠিক করে বুঝাইতে পারছি না যে আচ্ছা, কি জিনিস। তুমি কি বুঝো সেটা বলো। যে হচ্ছে বেসিক কোন ইন্টারেস্টটা থাকছে কাজের উপরে সেটা, যেমন লেবারের হচ্ছে টেকনিক্যাল ইন্টারেস্ট থাকতে হবে, তা না হলে সে হচ্ছে ফসল উৎপাদন করতে পারবে না। তারপর হচ্ছে ইন্টারাকশনে হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট প্র্যাকটিক্যালি থাকতে হবে, প্র্যাকটিক্যালি আমি একে অন্যের সাথে যখন ইন্টারাক্ট করব তখন হচ্ছে আমার ইন্টারাকশনটা ভালো হবে, ওই জন্য প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট আছে। এইরকম বুঝছি, কিন্তু কগনিটিভ ইন্টারেস্টটা কি এইটা ঠিক করে বুঝছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তোমার নাম কি শারমিন? জি স্যার। আচ্ছা, কগনিটিভ ইন্টারেস্ট বিষয়টা হলো, যেমন ধরো আমি যদি তোমাকে সহজভাবে বুঝাই, সেটা কি, যেমন ধরো তোমার ক্ষুধা পেয়েছে, এবং তোমার যে ক্ষুধা পেয়েছে এটা কি কগনিটিভ ইন্টারেস্ট? আমার তো মনে হয় না স্যার, কারণ এটা তো ফিজিক্যাল ইন্টারেস্ট, এটা তো স্যার কগনিটিভ না। এটা তো কগনিটিভ হচ্ছে না। বিষয়গুলো সেগুলো হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন স্যার, যেমন আমার একটা বাচ্চার, সে শুধুমাত্র খেতে চায় না, সে যে কোনো কিছু দেখে এটা ভাবতে চায় আচ্ছা সূর্যটা কোথায় চলে গেল, সো এখান থেকে তার আগ্রহটা জাগে, সেখান থেকে সে সায়েন্টিফিক নলেজে যায়, কিন্তু ওটা দিয়ে শুধুমাত্র আমি প্রোডাকশন করতে পারবো কিন্তু তোমার নাম কি? ফার্দার করতে পারবো না। স্যার আমি তো সাদিয়া স্যার। ও আচ্ছা, হ্যাঁ, আমার সব দেখা যাচ্ছে না তো। ওকে স্যার। হ্যাঁ, তোমার বুঝতে পারছি। এখন স্যার তারপরে গিয়ে তাকে অ্যাডভান্স হচ্ছে, তাহলে স্যার তাকে টেকনিক্যাল ইন্টারেস্টের দিকে যেতে হবে, তাকে জ্ঞানীয় পর্যায়ে পৌঁছাতে হবে যাতে সে ফার্দার ওটা থেকে কাজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্র্যাকটিক্যাল কগনিটিভ ইন্টারেস্টটা কি, তাহলে তোমরা কিছু বুঝতে পারছো, বোঝা যায়, সেটা হলো যে তোমার ক্ষুধা পেয়েছে, দিস ইজ নট কগনিটিভ ইন্টারেস্ট। কগনিটিভ ইন্টারেস্টটা হলো, এখন তোমার ধরো ক্ষুধা পেয়েছে, কিন্তু তুমি ক্ষুধা পূরণ করবে কিভাবে? ক্ষুধা পূরণ করতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে কাজ করতে হবে। কি কাজ করলে তুমি আর্নিং করতে পারবে? তাহলে তোমাকে জিনিসপত্র কিনতে হলে আর্নিং দরকার, এখন আর্নিং করতে হলে তোমাকে জানতে হবে কি কাজ করলে আর্নিং করা যাবে। যেমন ধরো এখন তুমি চিন্তা করলে আমি বিজনেস করব, এখন বিজনেস করলেই তো হবে না, কি বিজনেস করলে প্রফিটটা আসবে? তাহলে ইউ শুড হ্যাভ নলেজ অন বিজনেস, অন ম্যাক্সিমাইজিং প্রফিট। ঠিক আছে? এর মানে তোমার ভিতরে একটা টেকনিক্যাল ইন্টারেস্ট কাজ করে। এই টেকনিক্যাল ইন্টারেস্টটা হলো যে কোন টেকনিক ব্যবহার করলে আমি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো।
দ্যাট ইজ টেকনিক্যাল ইন্টারেস্ট। যেমন ধরো আমি বলছি যে হ্যাঁ মানুষ এম্পিরিক্যালি দেখে, টাইপ অফ স্টাডি এম্পিরিক্যাল সায়েন্সের বিষয়। যেমন ধরো মানুষ এম্পিরিক্যালি দেখে যে সে এই বিজনেস কিন্তু লাভজনক না, নন প্রফিটেবল, ঠিক আছে, তখন কিন্তু সে কি তার ভিতরে টেকনিক্যাল ইন্টারেস্ট আছে বলে সে এম্পিরিক্যাল সায়েন্সটাকে সে কাজে লাগায়। আর এম্পিরিক্যাল সায়েন্সটা কাজে লাগিয়ে সে দেখে যে না আমি এই লস প্রজেক্টে যাব না, ঠিক আছে। তাহলে মানুষ কিন্তু নলেজ ওরিয়েন্টেড। কি জন্য মানুষের বিভিন্ন কারণে নলেজ ওরিয়েন্টেড, এর মধ্যে একটা হলো টেকনিক্যাল ইন্টারেস্ট, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের বিষয়টাও কিন্তু যে মানুষ যে শুধু ক্ষুধা পূরণ করতে চায় তা না। মানুষ কি চায়? মিউচুয়াল ইন্টারেকশন। এবং মানুষ বলে একা ভালো লাগে না, ঠিক আছে। তারপরে এখন সে প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট কি বলে, যে কারোর সাথে কি তুমি ইন্টারেক্টেড হবে না, যে কারোর সাথে গল্প করবে না, তুমি যে কারোর সাথে আবার কেউ যদি লাভ অ্যাফেয়ারেও জড়ায়, সে যে কারোর সাথে লাভ অ্যাফেয়ারে জড়াবে না, তার ভিতরে একটা প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট আছে। সে প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট কার সাথে আমার ম্যাচ করে। হ্যাঁ, তাহলে কার সাথে তোমার ম্যাচ করবে, কার সাথে তোমার থিঙ্কিং, তোমার রুচি অভিরুচি ম্যাচ করবে, এই বিষয়টা হলো প্র্যাকটিক্যাল বিষয়। এবং প্র্যাকটিক্যালি তুমি দেখবে যে কার সাথে কথা বললে আমি চলতে পারবো, কার সাথে কথা বললে সে আমার বন্ধু হবে। হ্যাঁ, তুমি বলো না যে আমার কাউকে বন্ধু বানানোর যে ইন্টারেস্ট, এটা কিন্তু মানুষের একটা সহজাত প্রবৃত্তি। সুতরাং বন্ধু ছাড়া মানুষ চলতে পারে না। এখন তুমি তোমার কেউ যদি কারো সন্তানকে খাবার দিয়ে বসিয়ে রাখে, তার ভালো লাগে না, সে বলে যে আমি ওই ছোট্ট বাচ্চার সাথে খেলবো, গল্প করব। একটু বড় হলে সে বলে আমি ওর সাথে সময় কাটাবো। সে বলে তোমার মা বাবাকে বলছে আমি আমার বন্ধু বা বান্ধবীর কাছে যাচ্ছি, হ্যাঁ, তারপরে ওর সাথে আমি একটু গল্প করবো, বা ওর সাথে গল্প না করে ভালো লাগে না। এটা কেন হলো? কারণ তোমার প্র্যাকটিক্যাল সেন্স থেকে বলছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওর সাথে, এবং ওর সাথে তোমার সময় ভালো কাটে, ওর সাথে তুমি নিজেকে শেয়ার করতে পারো, এবং পারস্পরিক দুঃখ সুখ শেয়ার করা, এর মধ্যেও কিন্তু একটা কি রয়েছে, স্যাটিসফ্যাকশন রয়েছে। সেই জায়গা থেকে মানুষ কি করে, একে অন্যের সাথে তোমার ইন্টারেক্টেড হয়, যুক্ত হয়, বন্ধুত্ব হয়, সম্পর্ক হয়। সেই জায়গাটা হলো প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট। বুঝতে পারছো? ইয়েস স্যার। এইবার তোমাদের মধ্য থেকে কেউ এই অ্যান্সারটা করো যে ইমানসিপেটরি ইন্টারেস্ট বলতে কি বোঝায়। তোমাদের মধ্যে কে বলতে পারবে যে ইমানসিপেটরি ইন্টারেস্ট বলতে কি বোঝায়? স্যার আমি একটু চেষ্টা করি। নাম বলো। শারমিন। না, শারমিন। আর কে বলতে পারবে? তুমি তো এর আগে কথা বলেছো। ইমানসিপেটরি ইন্টারেস্ট বলতে কি বোঝায়? অন্য কেউ? আমি বলবো সাদিয়া। না, আরেকজনের কণ্ঠ শোনা যাচ্ছিল। আমি আরাফাত, আমি একটু চেষ্টা করতে পারি। আরাফাত, হ্যাঁ বলো। তোমার নাম, পুরো নাম কি? জি, মোহাম্মদ আরাফাত হোসেন। মোহাম্মদ আরাফাত, জি। হ্যাঁ বলো। আপনি যে উদাহরণটা দিয়েছেন স্যার, এই কেউ যদি অ্যাফেয়ারে জড়ায়, তো সে প্র্যাকটিক্যাল ইন্টারেস্টের মাধ্যমে জড়াবে, যে কার সাথে তার ম্যাচিং হয়। তো সে জাস্ট ম্যাচিং হলেই যে সে সুখে থাকবে এমন না। এখানে যে তার এক ধরনের ডমিনেশন থাকতে হবে, সে স্যাটিসফাইড থাকতে হবে যে তার ম্যাচিং, তার পার্টনারের সাথে সে স্যাটিসফাইড। সে ওখানে শোষিত না, বা সে এখানে হীনমন্যতায় ভোগে না, মানে তারও একটা অবস্থান আছে, তারও একটা অবস্থান চাই। আমার মনে হচ্ছে তাই। আচ্ছা, ইমানসিপেটরি ইন্টারেস্ট বলতে কি বোঝায়? আরো ভালো আইডিয়া কে বলতে পারবে? স্যার আমি স্বর্ণালী বলছিলাম, আমি একটু চেষ্টা করে দেখতে পারি স্যার। বলো বলো। স্যার ইমানসিপেটরি ইন্টারেস্ট আসলে ইমানসিপেটরি অ্যাকশনের সঙ্গে জড়িত। হিউম্যান ইমানসিপেশন যেমন মানে মানুষ করাপশন, ইনজাস্টিস, রেপ, হ্যারাসমেন্ট এগুলো চায় না, কিন্তু এগুলো সায়েন্টিফিক মেথডের মাধ্যমে আসে না। এগুলো আনতে হলে ক্রিটিক্যাল যে নলেজটা সেটা আসতে হবে, যেটা হচ্ছে বৈধ বা একটা শুদ্ধ নলেজ। এটার মাধ্যমে মানে ইমানসিপেশনটা আসতে হবে। আর এই ইমানসিপেটরি ইন্টারেস্ট না আসলে মানে মানুষ মুক্তি লাভ করতে পারবে না। আর এটার জন্য স্যার ক্রিটিক্যাল ইন্টারেস্টের মানে ক্রিটিক্যাল নলেজের কথা বলা হয়েছে এখানে, বিশেষভাবে ক্রিটিক্যাল নলেজকেই উল্লেখ করা হয়েছে।
যে ইমানসিপেটরি ইন্টারেস্টটা আসলে ক্রিটিক্যাল নলেজের সাথে জড়িত। এটার মাধ্যমে আসলে মানুষ এই করাপশন, ইনজাস্টিস এগুলো থেকে মুক্তি পাবে। মানুষ আসলে মানে এগুলো চায় না, এগুলো থেকে মুক্তির জন্যই ইমানসিপেটরি ইন্টারেস্টের মাধ্যমে মানে তারা আগাতে চায়, মানে মানুষ অ্যাকচুয়ালি মুক্তি চায়। আর এটার জন্যই তারা হচ্ছে স্যার ক্রিটিক্যাল নলেজের অন্বেষণ করে। আর এটাকে কাজে লাগে মানে স্যার সাইন্টিফিক নলেজটা যেটা কাজে লাগে নেচারকে ম্যানিপুলেট করা যায়, কিন্তু হিউম্যান ইমানসিপেশন সেটা থেকে আসে না। হিউম্যান ইমানসিপেশন আসতে গেলে কিন্তু স্যার আমাদের যে ক্রিটিক্যাল নলেজ সেটা দরকার হয়। হ্যাঁ, ইমানসিপেটরি ইন্টারেস্টটা তুমি ভালো বলেছো। সেটা হলো যেমন ধরো আমরা আমাদের অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটা বড় সমস্যা, সেটা হলো যেমন ধরো রেপের হার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে ধর্ষণ, গণধর্ষণ এগুলো যে বেড়ে যাচ্ছে, এখানে সবাই কি চায়? সবাই তোমার ইমানসিপেশন চায়। কি থেকে ইমানসিপেশন চায়? কারণটা হলো রেপ যেন না হয়। এখন সবার চিন্তাটা কোথায়? সবার চিন্তাটা হলো তোমার সিস্টেম কি করেছে, সিস্টেমের কারণেই, সিস্টেম এমন ভাবে তো সাজানো, এই সিস্টেমই কিন্তু তোমার ইমানসিপেটেড করছে না। যেমন ধরো আমাদের জুডিশিয়াল সিস্টেম, এবং জুডিশিয়াল সিস্টেমে যে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া ঝুলে আছে, হ্যাঁ, বিচার হচ্ছে না, বিচার প্রক্রিয়া ঝুলে আছে। এই যে সিস্টেমের মধ্যে এক ধরনের কি রয়েছে, এক ধরনের তোমার জীর্ণ দশা রয়েছে। সেই জীর্ণ দশা হলো যখন উপযুক্ত শাস্তি হবে না, সময় অনুযায়ী শাস্তি হবে না, তখন কি হবে? তখন তোমার লাইফ ওয়ার্ল্ড সিস্টেম দ্বারা অলওয়েজ কলোনাইজ থাকবে। তাহলে তোমরা এক্ষেত্রে বলতে পারো যে আমাদের যে এই যে রেপের শিকার হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেখানে যে তোমার সিস্টেম যে লাইফ ওয়ার্ল্ডকে রেগুলেট করে রেখেছে, হ্যাঁ, কলোনাইজ করে রেখেছে, কিন্তু মানুষের লাইফ ওয়ার্ল্ড মুক্তি চায়, মানুষের লাইফ ওয়ার্ল্ড সিস্টেম থেকে মুক্তি চায়। তাহলে মানুষের লাইফ ওয়ার্ল্ডকে কি করতে হবে? লাইফ ওয়ার্ল্ডকে সিস্টেম থেকে মুক্তি চায় মানে কি? সিস্টেমের মধ্যে যে ডিরেগুলেশন আছে, সিস্টেম থাকবে না সেটা না, সিস্টেম থাকবে, কিন্তু সিস্টেমের মধ্যে যে ডিরেগুলেশন আছে, সিস্টেমের মধ্যে যে ইনজাস্টিস আছে, সেই ইনজাস্টিস থেকে মুক্তি চায়। এর মানে there is communicative gap, there is domination, there is a structure of domination within the system. তাহলে ডমিনেশনের একটা কাঠামো আছে সিস্টেমের মধ্যে, সেই সিস্টেম আমাদের লাইফ ওয়ার্ল্ডকে দমিয়ে রেখেছে বলে আমরা ভালনারেবল হচ্ছি। তাহলে আমাদের লাইফ ওয়ার্ল্ডকে সিস্টেমের সাথে একীভূত না করলে তোমার কি হবে না, তোমার মানুষের মুক্তি আসবে না। সেই একীভূত করার জন্য কি দরকার? নলেজ দরকার, দ্যাট ইজ ক্রিটিক্যাল নলেজ। তাহলে লাইফ ওয়ার্ল্ডকে সিস্টেমের সাথে সমন্বিত করা, লাইফ ওয়ার্ল্ড যেন তোমার সিস্টেম যেন লাইফ ওয়ার্ল্ডের উপর নিয়ন্ত্রণ করতে না পারে, প্রভাব বিস্তার করতে পারে, ডমিনেটিং হতে না পারে, সেজন্য কি দরকার? কমিউনিকেটিভ অ্যাকশন থাকতে হবে, রেশনাল কমিউনিকেশন থাকতে হবে, এবং সেই রেশনাল কমিউনিকেশনের মধ্যে নলেজ থাকবে। নলেজ ছাড়া, যেমন ধরো ফ্যামিলিতে বা অফিসে একজনের উপর ধমকি কথা বলে, একজন উপর আঘাত করে কথা বলে, এগুলো কোনো কঠিন কাজ না, এগুলো খুব সহজ কাজ। এটার জন্য নলেজের দরকার নাই। নলেজ কোথায় দরকার? যখন পারস্পরিক ইন্টারঅ্যাকশন করবে, তোমার রাগ ক্ষোভের বদলে তোমার নলেজ শেয়ারিং এর মাধ্যমে কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করবে, তখন নলেজ দরকার। তাহলে সিস্টেমকে লাইফ ওয়ার্ল্ডের সাথে সমন্বিত করার জন্য দরকার হায়ার নলেজ, দ্যাট ইজ ক্রিটিক্যাল নলেজ। সেই নলেজটাকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে হিউম্যান ইমানসিপেশনটা আসবে, এবং এটাই কিন্তু হ্যাবারমাসের ক্রিটিক্যাল থিওরি। তো যাই হোক, তুমি এই জিনিসটা বলতে পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হলো স্যার এখানে আছে হচ্ছে ইনস্টিংচুয়াল ইন্টারেস্টের পরিবর্তে আমাদের কগনিটিভ ইন্টারেস্ট নিয়ে ভাবতে হবে, তাহলে স্যার ইমানসিপেশনটা আসবে। হ্যাঁ, এখন তখন তো কগনিটিভ ইন্টারেস্টের মধ্যেই তিনটা ভাগ করে দেওয়া আছে, তাই না? টেকনিক্যাল ইন্টারেস্ট, প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট এবং ইমানসিপেটরি ইন্টারেস্ট। তো ইমানসিপেটরি ইন্টারেস্ট না থাকলে কিন্তু ইমানসিপেশন আসবে না। এর মানে টেকনিক্যাল ইন্টারেস্ট আর প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট মধ্যে থাকলেই হবে না, ঠিক আছে? এখন যেমন টেকনিক্যাল ইন্টারেস্ট, লেবার এটা প্রডিউস করবে, আর কনজিউমাররা কনজিউম করবে, এটার মধ্যে থাকলে কিন্তু ইমানসিপেশন আসবে না, কারণ সোশ্যাল স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স, এবং সিস্টেম এবং লাইফ ওয়ার্ল্ডের যেই দান্দিকতার এই কমপ্লেক্সিটিটাকে দেখিয়ে দিয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা হ্যাবারমাসের কথা হলো যে টেকনিক্যাল ইন্টারেস্ট তো অবশ্যই আছে সমাজে, প্র্যাকটিক্যাল ইন্টারেস্টও আছে, কিন্তু ইমানসিপেটরি ইন্টারেস্টটা যদি আমরা অ্যাপ্লাই না করি, ইমানসিপেটরি ইন্টারেস্ট আছে কিন্তু সেটার প্রক্রিয়াগত দিক থেকে আমাদের আগাইতে হবে ক্রিটিক্যাল নলেজের মাধ্যমে। সেটা যদি না করি তাহলে কিন্তু ইমানসিপেশন আসবে না।
ঠিক আছে? ক্রিটিক্যাল নলেজ যখন আমরা বর্ণনা করব তখন আমরা ইনটুইটিভ নলেজটাকে কি এর সাথে একত্রিত করে অ্যানালাইজ করব? কোন নলেজটাকে? ইনটুইটিভ নলেজ এম্পিরিক্যাল। না স্যার, ইনটিউটিভ নলেজ। আপনি বলেছিলেন যে আমাদের ভেতরে ইনটিউটিভ নলেজটা গড়ে ওঠে না, স্পন্টেনিয়াস নলেজটা গড়ে ওঠে না বলেই আলটিমেটলি আমরা ক্রিটিক্যাল নলেজে পৌঁছাতে পারি না। বুঝতে পারছি, এটা হলো ইনটিউটিভ নলেজ না? জি স্যার। হ্যাঁ, এই যে পরেরটা ক্লাস 3 তে সেলফ আন্ডারস্ট্যান্ডিং বাই ইনটিউটিভ নলেজ এন্ড অটোনমি অফ অ্যাকশন। মানে কমিউনিকেটিভ অ্যাকশন কি করে আসবে যদি তার ভিতর ইনটিউটিভ নলেজ থাকে, এবং এর মানে তার নলেজটা, আমাদের নলেজটা কিন্তু ইনটিউটিভ না। ঠিক আছে? কারণ কি, যেমন তুমি পাঠ্যপুস্তকের বই পড়ছো, পাঠ্যপুস্তকের বই পড়লেই কিন্তু ইনটিউটিভ নলেজ হয় না। স্যার ওটা বুঝেছি স্যার, আপনি সেদিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমরা যখন ক্রিটিক্যাল নলেজটাকে অ্যানালাইজ করব তখন কি ইনটিউটিভ নলেজটা ওখানে আসবে? কারণ আমার কাছে মনে হচ্ছে যে কোয়াইট সিমিলার দুটো বিষয়, দুটো কনসেপ্ট। হ্যাঁ, এটাকে বোঝার জন্য ইনটিউটিভ নলেজটাকে বুঝতে হবে। কেননা তোমার ক্রিটিক্যাল নলেজের জন্য দরকার কি, তোমার এটাকে তোমার নলেজটাকে হয়তো ক্রিটিক্যাল নলেজ তৈরি করতে হলে ইনটিউটিভ নলেজ লাগবে। জি, কারণ এটা হচ্ছে স্পন্টেনিয়াস নলেজ। হ্যাঁ, গুড। জি স্যার। তুমি তো সাদিয়া না? জি স্যার। তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, গুড। তারপরে হলো তোমরা কেউ কি বলতে পারবে যে আইডিয়াল স্পিচ সিচুয়েশন কিভাবে তৈরি করা যায়? স্যার আমি সাদিয়া স্যার, বলবো স্যার? না, তুমি না। সেটা হচ্ছে একে অন্যের উপর কর্তৃত্ব থাকবে না আর কি, এভাবে। কে, মৌসুমী বলছো? জি স্যার। হ্যাঁ, বলো। মানে হচ্ছে আমি নিজেই বলতে পারবো, মানে একে অন্যের উপর কর্তৃত্ব থাকবে না, এভাবে কি আইডিয়াল স্পেস সিচুয়েশন প্রাতিষ্ঠানিক ভাবে? হ্যাঁ, আইডিয়াল স্পিচ, কিন্তু এরকম। হ্যাঁ, আইডিয়াল স্পিচ সিচুয়েশনটা তো আমরা বুঝলাম, কিন্তু আইডিয়াল স্পিচ সিচুয়েশন কিভাবে তৈরি করা যায়? স্যার যদি আমি কনসেনসাস তৈরি করি তাহলে স্যার আমি ঠিক বুঝতেছি না, তো এরকমই একটা কিছু, আচ্ছা ক্লিয়ার না। আচ্ছা, বুঝছি। আর কেউ বলতে পারবে? আইডিয়াল স্পিচ সিচুয়েশন তো স্যার আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে পৌঁছাতে হবে আমাদের। মানে আপনি যেভাবে বলেছেন যে থেরাপিউটিক রিলেশনের মাধ্যমে আমাদের যে ডিস্টর্টেড যে কমিউনিকেশন সেটাকে আমাদের আগে ঠিক করতে হবে, সেটাকে ঠিক করলে তারপর আমরা আইডিয়াল স্পিচ সিচুয়েশনে গিয়ে পৌঁছাতে পারবো। তো ম্যাম স্যার এটার জন্য আসলে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, যাতে আমাদের মানে মুক্তভাবে কথা বলার একটা সুযোগ থাকবে। যেমন আপনি বলেছিলেন যে আমলাতন্ত্রের ভেতরে যে প্রবলেমস গুলো আছে, যে সেখানে মানে আইডিয়াল স্পিচ সিচুয়েশন নাই। একজন সরকারি আমলা সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাধ্য, সে তার রিজন গুলোকে সে তুলে ধরতে পারে না। তো স্যার এই সিচুয়েশন থেকে স্যার বের হতে হবে, আমাদের রিজনের সুযোগ থাকতে হবে, কথা বলার সুযোগ থাকতে হবে, এবং মানে একটা প্রপার কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা আপনি বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজ, আইডিয়াল ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন যদি তৈরি করতে পারি সেটাই হবে আমার আইডিয়াল স্পিচ সিচুয়েশন, যেখানে কোনো ডমিনেশন থাকে না। হ্যাঁ, তোমাদের মাহবুব আছে না? মাহবুব আছো? স্যার। হ্যাঁ, মাহবুব। হ্যাঁ, তুমি বলতে পারবে মাহবুব? স্যার আমি আছি স্যার। হ্যাঁ, তুমি বলতে পারবে যে আইডিয়াল স্পিচ সিচুয়েশন কিভাবে তৈরি হয়? বলতে পারবে? আমি দেখি না স্যার, আমি দেখি নাই স্যার, মানে আমি ওইভাবে বলতে পারবো না। আচ্ছা, আর কেউ আছে? ইয়া করিনি স্যার। স্যার আমি বলতে মানে স্যার আমি চেষ্টা করে দেখতাম। না, তোমরা ছাড়াই, তোমরা তো সব সময় বলো। আর কেউ আছে? তোমাদের তো এখনো 15 জন পার্টিসিপেন্টদের মধ্যে আর কেউ আছে? স্যার আমি স্বর্ণালী বলছিলাম, আমি কি বলতে পারি স্যার? না, তোমরা না, স্বর্ণালী না, সাদিয়া না, ঠিক আছে, তারপরে শারমিনও না। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে আইডিয়াল স্পিচ সিচুয়েশনের মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো
ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলেছি। হ্যাঁ, তো ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ মানে কি কেউ বলতে পারবে? ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। স্যার এখানে আপনি যে সিম্বলিক অ্যাকশনের কথা বলছিলেন ওইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যাকশন না? সিম্বলিক অ্যাকশন। হুম, স্যার বলো। স্যার এই যে আমলাতান্ত্রিক সমাজে যে রেগুলেশন, আমি সামনে মানে ঊর্ধ্বতন অফিসারের সামনে গিয়ে একদম হাত জড়ো করে মাথা নত করে আমি খুব শান্তভাবে কথা বলছি, তো স্যার এগুলো তো স্যার ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজের ভেতরেই পড়ে, প্যারাজাইটিক স্যার। কারণ এটা আমাকে আমার মানে অর্ডার করে দেওয়া আছে যে তোমার এই রুলস এর ভেতরে তুমি এইভাবে থাকবা আমার সামনে সাবঅর্ডিনেট হিসেবে। তো স্যার এগুলাই তো স্যার ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ, এখানে তো আমি আমার রিজনকে প্রকাশ করতে পারছি না যে এটা কি আর কেউ বলতে পারবে? যেমন হচ্ছে যে অফিস আদালতে আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করি, যে কিভাবে কথা বলি এগুলা। আর কি অফিস আদালত ছাড়া সিম্বল জিনিস ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে অনেকটা সিম্বলিক না, যেটা হচ্ছে যেমন কনসার্টের কথা বলছিলেন আপনি স্যার। স্যার আপনি এখানে বলছিলেন যে সাবজুগেশন ইজ দ্য নর্ম অফ এনি অর্গানাইজেশন, তো স্যার এখানে তো এই জিনিসটাই ব্যবহার করা হয় যে ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে তোমাকে সবসময় এরকম মাথা নত করে থাকতে হবে, তোমাকে মানে যা বলা হবে তুমি সেটাই মানতে বাধ্য, তুমি কোনো প্রশ্ন করবে না কারণ তুমি তোমার প্রমোশন চাও। তো আর তুমি তো জানো যে তুমি ডমিনেটেড না হলে তুমি প্রমোশন পাবে না স্যার, এটা স্যার। আচ্ছা, তাহলে ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজটা কখনো তোমার অটোনোমাস নলেজ থেকে আসে না। তো ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ মানেটা হচ্ছে সে পারপাসিভলি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো ফেসবুকে তুমি কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করতে চাও, হ্যাঁ, সন্তুষ্ট বিভিন্ন হতে পারে যে তাকে তার ব্যাপারে ভালো কমেন্ট করলে তোমার প্রমোশন হতে পারে, ঠিক আছে? তার ব্যাপারে ভালো কোনো কমেন্ট করলে হয়তো বা সে তোমার প্রতি খুশি হবে এবং এটা তোমার এটাকে বলে যে কোনো ভাবে তোমাকে বেনিফিটেড করবে। তাহলে এই যখন কোনো বেনিফিট মাথায় রেখে কোনো প্রফিট মাথায় রেখে কোনো গেইন মাথায় রেখে তুমি কি করছো, উদ্দেশ্যমূলক ভাবে তুমি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো। যেমন ধরো তুমি ফেসবুকে কারো লেখায় যাকে সন্তুষ্ট করতে তার লেখায় লিখেছো যে আপনার মতো লেখা, বা আপনার মতো লেখা মানে অনন্য ধরো লিখেছো, কিন্তু এটা তুমি মন থেকে বলো না, এটা তুমি কি করেছো, এটা তুমি তোমার উদ্দেশ্যমূলক ভাবে তুমি লিখেছো, ঠিক আছে? তাহলে এই যে দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টাল, তুমি ল্যাঙ্গুয়েজটাকে কি করেছো, ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছো। স্যার এটাকে স্ট্র্যাটেজিক অ্যাকশনও তো বলা যায়, তাই না? হ্যাঁ, এবং এটা তোমার স্ট্র্যাটেজি, তখন এটাকে বলে স্ট্র্যাটেজিক অ্যাকশন। সুতরাং স্ট্র্যাটেজিক অ্যাকশনে যাওয়ার জন্য তারা কি করে, ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ঠিক আছে। আবার হলো যে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজিক অ্যাকশন এন্ড কমিউনিকেটিভ অ্যাকশন? স্ট্র্যাটেজিক অ্যাকশনটা হচ্ছে স্যার ওরিয়েন্টেড টু সাকসেস, যেখানে আমাকে সবসময় একজনকে তুষ্ট করার চেষ্টা করতে হবে, যেখানে আমার সাকসেস নির্ভর করবে আমি তখন সেই কথাটাই বলবো, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাকশন। আর কমিউনিকেটিভ অ্যাকশন আমরা হচ্ছে সোসাইটিতে কমন ইন্টারাকশন করতে দিয়ে, আমাদের লাইফ ওয়ার্ল্ডে চলাফেরা করতে দিয়ে যে কমিউনিকেশনটা করি, নিজেকে তুলে ধরতে, ইমানসিপেশন থেকে মুক্তি পেতে যে কমিউনিকেশনটা করি, সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাকশন। তো দুইটা একদমই দুই ভিন্ন জিনিস আমার কাছে মনে হয়। তুমি কে বলছো, তোমার নাম? স্যার শারমিন না? আচ্ছা, জি স্যার। আর কেউ তোমাদের মধ্যে, তোমরা ছাড়া, এই কয়জন ছাড়া, 4-5 জন ছাড়া আর কেউ আছে যে অ্যানসার করবে? সেটা হলো তোমার কমিউনিকেটিভ অ্যাকশনের সাথে স্ট্র্যাটেজিক অ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি? আর কে বলতে পারবে? তোমাদের মধ্যে এই যে আমি আরো নাম দেখতে পাচ্ছি, সুরাইয়া আছে, আলামিন আছে, হ্যাঁ, আলী জিন্না আছে, তোমরা কেউ বলছো না যে কিছু? যখন তোমাদের মধ্যে আলামিন আছো না?
জি স্যার, কিন্তু আমি আসলে এগুলো ভালো মতো রিভাইজ করার সময় পাই না, এই জন্য কোনো প্রশ্ন ক্লাস তো শোনো, কতগুলো বিষয় আছে, ক্লাস তো আমি বুঝিয়ে দিয়েছি, তাই না? কিছু তো ধারণা স্যার আছে। এগুলো আসলে ধারণা কিছু কিছু আছে, কিন্তু ঝাপসা, মানে একদম ক্লিয়ার আচ্ছা হয়তো হবে ঠিক না। আছে, তুমি ঝাপসা করে বলো, ঝাপসাতেও কিছু দেখা যায়। স্ট্র্যাটেজি অ্যাকশন বলতে এখানে একটা ফিক্সড এইম থাকবে এবং সেটা যে কোনো উপায়ে আমি অর্জন করব, এই ধরনের একটা আমার আহ, হুম, মানে থাকবে, মানসিকতা থাকবে। আর কমিউনিকেটিভ অ্যাকশন এখানে হচ্ছে আলোচনার মাধ্যমে হবে। হুম, আমি একটা বললাম, আমার সঙ্গে যে কমিউনিকেট করতে সে আর একটা বললো, এটা একটা কনসেনসাসের মাধ্যমে হবে। আমি যতটুকু বুঝি এটাই হয়তো। হুম। কিন্তু কমিউনিকেটিভ অ্যাকশনটাও তো তোমার স্ট্র্যাটেজি অ্যাকশনের মধ্যে থাকে, থাকে না? জি স্যার। তো তখন পার্থক্য করবা কিভাবে? কমিউনিকেশনটাকে কখন রেশনাল করা হয়, কখন কমিউনিকেটিভ অ্যাকশনটা রেশনাল হবে? কোন শর্ত পূরণ হলে কমিউনিকেটিভ অ্যাকশনকে রেশনাল বলা যায়? এটা যদি সিস্টেমেটিক হয় তাহলে স্যার রেশনাল হবে। আচ্ছা, সাহারা জাহান স্নিগ্ধা আছো? সাহারা জাহান, নাম তো দেখাচ্ছে, সাহারা জাহান স্নিগ্ধা আছো না? হুম? তোমার কামরুল হাসান আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুমি বলো। কামরুল হাসান বলো, এই যে কমিউনিটিভ অ্যাকশনকে কখন বলবে রেশনাল? স্যার আমি তো পড়ি নাই স্যার। ক্লাস শোনো নাই? স্যার শুনছি স্যার। তাহলে তো বলতে পারার কথা। স্যার বুঝাইতে পারবো না স্যার। হ্যাঁ, স্যার বলতে পারবো না স্যার। না তোমরা আরো ইয়ে হওয়া দরকার না? তাহলে তো এখানে তোমাদের সাথে আমার সাথে একটা কমিউনিটিভ অ্যাকশনটা তো রেশনাল হলো না। এই যে তোমাদের সাথে আমার কমিউনিটিভ অ্যাকশন, এটাও তো রেশনাল হতে হবে। জি স্যার। রেশনাল মানে কি? যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। জি স্যার। এখন আমি ধরো তোমাদের সাথে ক্লাস নিলাম, তোমাদের ক্লাস নিলাম, কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, হ্যাঁ, তাহলে তো হবে না। তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি দরকার? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কতগুলো ভ্যালিডিটি ক্লেম দরকার। সেই ভ্যালিডিটি ক্লেম কি কি কেউ বলতে পারবে? জি স্যার। স্যার এখানে শারমিন না, ইন্টেলিজিবিলিটি। শারমিন না, স্যার শারমিন আমি এখন বলবা। সাদিয়া। হ্যাঁ, স্যার আমি সাদিয়া। ওই স্যার আমিও পারবো। দাঁড়াও দাঁড়াও, ফারিয়া কে? কই? সাদিয়া না স্যার, সাদিয়া। না, সাদিয়া না, অন্য কেউ। এখানে আছে তোমার নারায়ণ চন্দ্র আছো? জি স্যার। হ্যাঁ বলো। এই যে জি আমি স্যার। যে প্রশ্ন করছি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি দরকার? ভ্যালিডিটি ক্লেম। সেই ভ্যালিডিটি ক্লেমটা কি? স্যার বলতে পারবো না সেই ভ্যালিডিটি স্যার, ক্লেম ক্লাস কি? ভালোভাবে করা হয় নাই স্যার। আচ্ছা, মাহবুবুর রহমান আছো না? আব্দুল খালেক আছো? আব্দুল খালেক? জি স্যার। হুম, জি স্যার আছি। হ্যাঁ, আব্দুল খালেক বলো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে আসবে? কোন ভ্যালিডিটি ক্লেম পূরণ হলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে? আর এখানে আপনি বলেছেন ভ্যালিডিটি ক্লেম কয়েকটা আছে, যে ইন্টেলিজিবিলিটি যেগুলো আছে হ্যাঁ, এগুলো ইন্টেলিজিবল, মানে হুম, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই জায়গায় লাগবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে সত্যবাদিতা থাকতে হবে। হুম, জাস্টিফিকেশন, জাস্টিফাইড সিস্টেম, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, করে নন হ্যাঁ। এখন ভেরিফিকেশন এটা তো এগুলো। দেখে, এটা তো তুমি শুনো, বলবে নিজের ভাষায়। নিজের ভাষা মানে বুঝের ভাষা। যেমন ধরো তুমি মানে বুঝের ভাষা, টেক্সটের ভাষা যে বললে এটা ক্লিয়ার না, বলতে হবে বুঝের ভাষায়। বুঝের ভাষাটা হলো যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে কখন?
যখন আমাদের ভিতরে ইন্টেলিজিবিলিটি থাকবে, মানে আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকবে, ইন্টেলেকচুয়াল শেয়ারিং থাকবে। এর মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার ইন্টেলেকচুয়ালিটি, এক। সেকেন্ড, আবার ধরো ট্রাস্ট থাকতে হবে, আবার ধরো কি থাকতে হবে, তোমার ট্রুথফুলনেস থাকতে হবে, আবার ধরো সিনসিয়ারিটি থাকতে হবে। এখন সিনসিয়ারিটি মানে কি, এখন ধরো আমি ক্লাস নিলাম, তোমরা ক্লাস শুনছো, এখন তোমাদের ভিতরে যদি সিনসিয়ারিটি না থাকে তাহলে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে না। এখন আমি যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা তোমাকে রিসিভ করতে হবে কিভাবে, তোমার মনোযোগ দিয়ে। মনোযোগটা আসবে কোত্থেকে, তুমি যদি সিনসিয়ার হও। তাহলে তোমার ভিতরে যদি সিনসিয়ারিটি ডেভেলপ করে তাহলে তুমি ক্লাস মনোযোগ দিয়ে শুনতে পারবে, আর মনোযোগ দিয়ে শুনতে পারবে। এবং তোমার সিনসিয়ারিটি যদি থাকে এবং তোমার ইন্টেলেক্টকে যদি কাজে লাগাও, বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাও, তুমি তখন কি করতে পারবে, তোমার কগনিটিভ যে ইন্টারেস্টটাকে ফিল আপ করতে পারবে। সেটা হলো এই কগনিটিভ ইন্টারেস্ট হতে পারে টেকনিক্যাল, যেমন ধরো তুমি এখন ক্লাস শুনছো, যদি উদ্দেশ্য হয় আমার রেজাল্ট ভালো করা, তাহলে এটা হবে টেকনিক্যাল ইন্টারেস্ট, দ্যাট ইজ কগনিটিভ। আবার ধরো তুমি ক্লাস শুনছো তোমার জীবনকে গঠন করার জন্য, শুধু রেজাল্ট না, তোমার জীবনের মধ্যে একটা কি করার দরকার, প্রভাব সৃষ্টি করা দরকার, তোমার জীবন কিভাবে তৈরি হলে ভালো হবে এই ব্যাপারে চেতনা তৈরি করা দরকার। এর মানে তোমার ইনটিউটিভ নলেজের জন্য। তাহলে তখন তোমার ভিতরে সিনসিয়ারিটি আসবে। তাহলে তোমার ভ্যালিডিটি ক্লেমটা আসবে থেকে, তোমার সিনসিয়ারিটি থেকে, তোমার ট্রাস্টফুলনেস থেকে, তোমার ইন্টেলিজিবিলিটি থেকে, তোমার এটাকে কি বলে, এটাকে বলে জাস্টিফিয়েবল মোটিভ থেকে, যে তুমি জাস্টিফাই করার তোমার ক্যাপাসিটি আছে, তুমি জাস্টিফাইং যে ক্যাপাসিটি এটাকে তোমার কাজে লাগাবে। জাস্টিফাইং ক্যাপাসিটি মানে তোমার ইউ হ্যাভ ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি টু মেক ডিফারেন্স বিটুইন রাইট এন্ড রং। রাইট এবং রং কে তোমার ডিফারেন্স তৈরি করার জন্য, আলাদা করার জন্য, সেপারেট করার জন্য তোমার কি দরকার, তোমার ভিতরে জাস্টিফাইং পাওয়ার দরকার, জাস্টিফিকেশন পাওয়ার দরকার। এগুলো যদি তোমার ভিতর থাকে তখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে। আর সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলেই তোমার কমিউনিটি বুঝে যাবে যে এই ভ্যালিডি ক্লেম গুলো পূরণ হলে তোমার কি হবে, কমিউনিকেটিভ কম্পিটেন্স তৈরি হবে। যোগাযোগের একটা দক্ষতা তোমার ভিতরে তৈরি হবে। আর কেউ আছো তোমাদের মধ্যে, আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্বর্ণালী, কোশ্চেন কে করবে? আছো, সুরাইয়া আছো? জি স্যার আছি। তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার আমার কোশ্চেন নাই, আমি বুঝতে পারছি। স্যার আমার কোশ্চেন ছিল একটা, আমি স্বর্ণালী বলছিলাম স্যার। বলো স্যার। ফার্স্ট ক্লাসে এখানে হচ্ছে ম্যাক্স ওয়েবারের ম্যাজিক বিলিফের কথা বলছিলেন আপনি, ডিস্টর্টেড কমিউনিকেশন, ডিস্টর্টেড ওয়ার্ক, আর এটার বিপরীতে হচ্ছে ম্যাজিক বিলিফ। তো এখানে স্যার ব্যারিয়ার হিসেবে, মানে আপনার কমিউনিকেটিভ অ্যাকশনের ব্যারিয়ার হিসেবে ডিস্টর্টেড কমিউনিকেশনটাকে ধরা হয়েছে, আবার এখানে কার্ল মার্কসের এসব ডিস্টর্টেড ওয়ার্কটাকে ধরা হয়েছে। আর এখানে ম্যাজিক বিলিফ বলতে আসলে অ্যাকচুয়ালি কি মিন করা হয়েছে এটা আমি বুঝতে পারিনি, আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, সুরাইয়া শুনতে পাচ্ছো? সুরাইয়া? জি স্যার। তুমি ওটার অ্যানসার করো যে ম্যাজিক বিলিফ বলতে কি বোঝানো হয়েছে। স্যার আমি পারবো না স্যার। তো তুমি তো তাহলে এখানে পিছিয়ে গেছো না, কারণ তোমাকে তো তুমি তো বলছো বুঝেছি, তাহলে তোমাকে তো এটা রিভাইজ করা দরকার ছিল। এভাবে তোমাদের রিভাইজ করিনি, এজন্য বুঝতে পারছি না। এই জন্য তুমি তো বুঝতে হলে তো স্টাডি দরকার, তাই না? এবং তুমি বুঝো নাই কেন, বুঝছো কি বুঝো নাই, এটা বোঝার জন্য স্টাডি করা দরকার। তো যাই হোক, তুমি প্রশ্ন করেছো যে ম্যাজিক বিলিফ বলতে কি বোঝায়। এখন ম্যাজিক বিলিফ বিষয়টা হলো যেটা ম্যাক্স ওয়েবারের আইডিয়া। ম্যাক্স ওয়েবারের আইডিয়াটা হলো যে ম্যাজিক বিলিফ হলো মানুষের এমন একটা বিলিফ যেটা রিয়েলিটির সাথে যায় না, আনরিয়াল। এখন ম্যাজিক বিলিফকে তিনি ম্যাক্স ওয়েবার রিলিজিয়াস
বিলিফ অ্যান্ড প্র্যাকটিসের সাথে মিলিয়ে দেখিয়েছিলেন। যেমন ধরো মানুষ অনেক দেবদেবীতে বিশ্বাস করে। এখন দেবদেবীতে বিশ্বাস করে, যেমন ধরো কেউ লক্ষ্মী পূজা করলো, কেউ সরস্বতী পূজা করলো, বা যারা এই বিশ্বাসগুলা করে। বেবারের কথা হলো এগুলো ম্যাজিক বিলিফ। কেন বলছে দ্যার ইজ নো কানেকশন উইথ রিয়েলিটি। আবার যেমন ধরো ইসলাম ধর্মে তোমার কি করেছে, মিরাজ হয়েছে। সেটা কি? সেটা হলো ইসলাম ধর্মের বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার একটা নির্দিষ্ট দিনে আল্লাহ পাকের অনুমতি ক্রমে আল্লাহর সাথে সাক্ষাতে মিরাজে গিয়েছিলেন, এবং একটা একটা এটাকে বলে স্পিরিচুয়াল জার্নির মধ্য দিয়ে। এখন তখন বেবারের কথা হলো এটা ম্যাজিক বিলিফ। কেন বেবারের কথা হলো এটা ম্যাজিক বিলিফ কেন? কারণ এটার মধ্যে সে এটা ইট ইজ নট সায়েন্টিফিক, সায়েন্টিফিক্যালি এটা বোঝা সম্ভব না। ঠিক আছে? তখন এই ম্যাজিক বিলিফটাকে আমরা যদি আবার আমাদের মিডিয়াতে যদি আমরা দেখি, মিডিয়াতে ম্যাজিক বিলিফ কিভাবে দেখায়। মিডিয়াতে তোমরা দেখবে যে ম্যাজিক বিলিফটাকে দেখানো হয় এভাবে যে যে কেউ কোনো একটা মানে এটাকে বলে কেউ কোনো একটা ড্রিঙ্কস খেয়েছে, যে কোম্পানির প্রোডাক্ট সেটা খেয়েছে, সে এটা খেয়ে সে বিশাল পর্বত সম বিশাল জয় নিয়ে আসছে। তখন এটার মধ্যে একটা ম্যাজিক বিলিফ দেখানো হয় মিডিয়াতে। তো বেবার ওই মিডিয়ার জায়গাগুলো আলোচনা করে নাই, বেবার ওই মানুষের রিলিজিয়াস বিলিফের কথাগুলো বলেছে। তো আমি যখন মিডিয়া বই নিয়ে আলোচনা করেছিলাম, আমি যে এর আগে বই লিখেছি, সেই মিডিয়া বইতে আমি লিখেছি যে ম্যাজিক বিলিফ কে বেবার ক্যাপিটালিজমের সাথে বিমুক্ত করে দেখেছেন, আলাদা সেপারেটেড করে দেখেছিলেন। তখন আমি লিখেছি যে মিডিয়া যে বিজনেসটা করছে সেখানে ম্যাজিক বিলিফটাকে কাজে লাগিয়ে বিজনেস করছে। দ্যাট ইজ দ্য কাউন্টার আমি অ্যানালাইসিস করেছি। সেখানে আমি দেখিয়েছি মিডিয়া যে বিজ্ঞাপন দিচ্ছে সে বিজ্ঞাপনের মধ্যে ম্যাজিক বিলিফকে দেখানো হচ্ছে। ম্যাজিক এবং ম্যাজিক্যালি তুমি কি হয়ে যাবে, তুমি যদি ক্রিম ব্যবহার করো তাহলে তুমি 21 দিনে তোমার সাদা ধবধবে হয়ে যাবে। এই যে ম্যাজিক বিলিফটাকে তারা দেখানো হচ্ছে, এবং তারা আনরিয়েল, অ্যাকচুয়ালি দ্যাট ইজ আনরিয়েল, কিন্তু ম্যাজিক বিলিফটাকেই তারা কি করছে, তোমার ম্যাজিক বিলিফ ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে তারা কি মার্কেট ডেভেলপ করছে, এবং তারা কি করছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট, পুঁজির বিকাশের জন্য, পুঁজির স্ফীতিকরণের জন্য তারা কিন্তু এটা করছে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাজিক বিলিফ কে দেখানো হয় আনসাইন্টিফিক হিসেবে, ম্যাজিক বিলিফ কে, কিন্তু যাদের রিলিজিয়াস বিলিফ আছে তারা মনে করে ইট ইজ রিয়েল। যাদের রিলিজিয়াস বিলিফ থেকে বলে না, বা যারা ভিন্ন বিলিফ করে, বা যারা অনলি সায়েন্স ওরিয়েন্টেড, তারা তখন বলে যে দ্যাট ইজ ম্যাজিক বিলিফ। সুতরাং ম্যাজিক বিলিফটা নির্ভর করে এটা এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে, পার্সপেক্টিভ, এক একজনের পার্সপেক্টিভ। কারো কেউ সায়েন্স পার্সপেক্টিভ থেকে বলে, কেউ ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে বলে। সুতরাং ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা আবার ম্যাজিক বিলিফ নাও হতে পারে, আবার সায়েন্সের পার্সপেক্টিভ থেকে এটাকে বলা হয় ম্যাজিক বিলিফ। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে বুঝতে পারি। ঠিক আছে স্যার, আমি এখানে বলছিলাম যে ম্যাক্স ওয়েবার তো আসলে রেশনাল হওয়ার কথা বলেছেন, আর আগের পয়েন্টটাতে বলা হয়েছিল যে প্রোটেস্ট্যান্ট এথিক। তো এইখানে যে প্রোটেস্ট্যান্ট এথিক, এখানে তো বলা হয় যে মানে বা এমনি ধর্মীয় ক্ষেত্রে বলা হয় যে দুনিয়াতে যারা শোষণের শিকার হচ্ছে আল্লাহর কাছে তাদের জন্য বড় পুরস্কার আছে, মানে যারা গরিব তারা আগে আগে জান্নাতে যাবে। তো এই ক্ষেত্রে এই মানে শব্দটাকে ইউজ করা হয় যে তোমরা এখন এই ধর্মীয় বিশ্বাসে বিলিভ করো যে তোমরা এখন পুঁজিবাদী চিন্তা ভাবনায় যেও না, যে বেশি কাজ করলে বেশি অর্থ উপার্জন করতে পারবে, এই রেশনাল চিন্তা ভাবনাটাই না, যে এদেরকে হচ্ছে এই ধর্মীয় চিন্তা ভাবনাকে আবদ্ধ করে রাখা হয় যে তোমরা এরকম থাকো, বা হচ্ছে তাহলে পরবর্তী জীবনে যাই অনেক পুরস্কার পাবে। আর স্যার এই প্রোটেস্ট্যান্ট এদিকের একটা ইসে পড়ছিলাম স্যার, ধর্মীয় রিলিজিয়াস পড়ার সময়, যে ওইখানে স্যার বলা হয়েছিল যে একদল লোক চার্চে যে তাদের ইনকামের কিছু অংশ এখানে দিয়ে আসতো, যে তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এখানে বলা হতো যে তুমি তোমার ইনকামের অংশ এখানে শেয়ার করো, তাহলে তোমার হচ্ছে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে, আর তোমার তুমি তোমার পরবর্তী জীবনের জন্য পুণ্য কামাই করতে পারবে, ওটা তুমি কিনে নিচ্ছ। তো এইভাবে গির্জার লোকরা মানুষকে এইভাবে ঠকাতো, বা এইভাবে তাদেরকে ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে বা ম্যাজিক বিলিফের মাধ্যমে তাদেরকে দূরে সরিয়ে রাখতো, রেশনাল চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে রাখতো। আমি স্যার এটা বুঝছিলাম, এটা কি ঠিক স্যার? এটা তো ঠিক, এটা তো ইন্টারপ্রিটেশনের বিষয়। যেমন ধরো বেবার কিন্তু বিশেষ করে খ্রিস্টান রিলিজিয়ানকে ম্যাজিক বিলিফের জায়গা থেকে আনেন না।
যেমন খ্রিস্টান রিলিজিয়ানকে কিন্তু অন্যান্য রিলিজিয়ান থেকে মানে এটাকে মোর রেশনাল হিসেবে হাইলাইটস করেছেন, এটা হলো ম্যাক্স ওয়েবারের। ঠিক আছে, তো আবার কেউ কেউ দেখবে যে তার বিশ্লেষণের মধ্য দিয়ে, শোনো, কেউ কেউ দেখবে যে তার বিশ্লেষণের মধ্য দিয়ে ইসলাম রিলিজিয়ানকে অন্যান্য ধর্মের চেয়ে আরো উঁচু মানের বলে হাইলাইট করা হয়। কেউ কেউ হিন্দু ধর্মকে আরো উঁচু মানের ধর্মে হাইলাইট করে। এটা মানে এক একজন এক এক ভাবে বিশ্লেষণ করে। এখন বিষয়টা হলো যে কেউ কি সায়েন্স পার্সপেক্টিভ থেকে দেখবে, হ্যাঁ, নাকি কেউ অধিবিদ্যার আলোকে দেখবে। কেউ কি তোমার যেমন অধিবিদ্যার বিষয়টা হলো ফিলোসফি, অনেক কিছু আছে যে তারা বলছে সায়েন্স ক্যান নট ডিটারমাইন দ্য রিয়েলিটি। যে সায়েন্স ক্যান নট ডিটারমাইন দ্য রিয়েলিটি, এটা কারা বলে? যারা ফিলোসফিক্যাল জায়গাটাকে যে অনলি অধিবিদ্যার জায়গা থেকে যারা দেখে। আবার কেউ আছে সায়েন্স এবং অধিবিদ্যা দুইটাকে ইন্টারকানেক্টেড করে। যেমন মুসাবি লারির ফিলোসফিতে দেখবে অধিবিদ্যা এবং সায়েন্স এটাকে ইন্টারকানেক্টেড করে আলোচনা করেছে। তখন আলোচনা করে তারা বলছে না, রিলিজিয়ানের মধ্যে আবার কি আছে, তোমার দুই ইয়া আছে। রিলিজিয়ানের মধ্যেও কোন রিলিজিয়ানের মধ্যে ম্যাজিক্যাল বিলিফ আছে, কোন রিলিজিয়ানের মধ্যে ম্যাজিক্যাল বিলিফ নেই, কোন রিলিজিয়াস বিলিফ এন্ড প্র্যাকটিস মোর প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এন্ড মোর রিয়েল। এভাবে কিন্তু ডিবেট গুলো আছে। তো আমরা এখন সেই জায়গা থেকে আমরা অন্তত এটা বলতে পারি যে হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ। তুমি যদি সায়েন্সকে বেসিক হিসেবে দেখো তাহলে একভাবে বিশ্লেষণ করবে, তুমি যদি অধিবিদ্যাকে ফিলোসফিকে একভাবে দেখো আরেকভাবে বিশ্লেষণ করবে, আবার তোমার যদি রিলিজিয়াস বিলিফ আছে তুমি একভাবে বিশ্লেষণ করবে, তোমার যদি রিলিজিয়াস বিলিফ না থাকে তাহলে আরেকভাবে বিশ্লেষণ করবে। সুতরাং এই ম্যাজিক শব্দটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। ঠিক আছে? জি স্যার, তো আমরা ওইখানে পড়ছিলাম যে প্রথমে বলা হয়েছিল যে আসলে গির্জায় যে এভাবে মানে নিজের ইনকামের একটা অংশ দিয়া মানে যাই হোক ধর্মীয় চিন্তা ভাবনার মাধ্যমে তাকে এক্সপ্লয়েট করা হতো, কিন্তু পরে বলা হলো যে না, আমাদের রেশনাল হতে হবে, মানে এই দুনিয়ায় যারা বেশি সফল হবে ওই দুনিয়ায় যে তারা সফলতা পাবে, মানে তোমরা বেশি বেশি কাজ করো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, এই জন্য এই তখন থেকে হ্যাঁ স্যার এই রেশনাল চিন্তা ভাবনাটা আসলো। হ্যাঁ, এটা হলো ক্যালভিনিজমের ধারণা। ঠিক আছে, জি স্যার, এবার ওইটা হাইলাইট করেছেন। আচ্ছা, আর কে জানি মাহবুব না কে বলবে, কিছু বলবে? স্যার আমাদের ওই পরবর্তী ক্লাস আছে স্যার 11:30 থেকে স্যার। কে নিবে? স্যার ডেজি ম্যাম। হ্যাঁ, ডেজি ম্যাম নেবে স্যার। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমি কিন্তু তোমাদের ক্লাস এখনই শেষ করে দিচ্ছি। 11:30 বাজে, আমারও 11:30 আরেকটা ক্লাস আছে। তো আমি যাই হোক তোমাদের মধ্যে আমি এটাকে বলে 6 জনের নাম লিখেছি যারা বেটার পারফর্ম করেছে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি তোমাদের সাথে রোববারে আবার ক্লাস দিব। হ্যাঁ স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। রোববারে নেবেন না সোমবারে নেবেন স্যার? না, সোমবার, সরি, সোমবারে। ওকে স্যার, ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, জি স্যার, আল্লাহ হাফেজ।